পুতুল কিছু বুঝে ওঠার আগেই রওশাদ পুতুলকে নিয়ে সোজা বিছানায় শুয়ে দেয়। রওশাদ পুতুলের উপর ঝুঁকে ফিস ফিস করে বলতে লাগে, আজ আর জোর খাটাবো না পুতুল পড়ি, আজ তো শুধু ভালোবাসাই হবে। বাবা তোকে আমার থেকে আলাদা করতে চাইছে, কিন্তু আমি একদিনও তোর থেকে দূরে থাকতে পারবো না। তাই আজ রাতে তুই আমাকে এমনভাবে জড়িয়ে ধর যেন কেউ তোকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে। রওশাদের এই আবেগপূর্ণ কথায় পুতুলের রাগ মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। পুতুল রওশাদের ঘাড়ে হাত রেখে বলে উঠল, কেউ পারবে না আপনার থেকে আমাকে আলাদা করতে, আমি শুধু আপনার। রওশাদ পুতুলের কপালে গভীর চুমু খেলো, বলে উঠল, জানতাম তুই আমাকে একা কখনোই করবি না। এরকম রওশাদে আর পুতুলে দুজন দুজনের ভালোবাসার বাঁধনে জড়িয়ে গেল। এভাবেই তাদের নিঃশ্বাস মিশে গেল একত্রে। আকরাম সাহেবের আলটিমেটটা যেন তাদের সম্পর্ককে আরো গভীর করে তুলেছে। রওশাদ আষ্টে পৃষ্ঠে পুতুলকে নিজের সাথে মিশিয়ে নেয়। দুজনের নিঃশ্বাস প্রশ্বাস এক হয়ে মিলে যাচ্ছে বারংবার। পরের দিন সকাল, রওশাদের রুমে তখনও ভোরের মিষ্টি আলো ঝলমল করছে। রওশাদ তখন গভীর ঘুমে পুতুলের কোমরটা শক্ত করে হাতে চেপে ধরে ঘুমিয়ে আছে, যেন পৃথিবীর কোনো শক্তি ওর থেকে পুতুলকে আলাদা করতে পারবে না। আকরাম সাহেবের কঠোর আদেশে যেন কাল রাতে ওদের সম্পর্কটা আরো গভীর করে তুলেছে। পুতুলের ঘুম ভাঙলো আগে। চোখ খুলে রওশাদের দিকে তাকালো এবং তার মুখের দিকে তাকিয়েই কাল রাতের ভালোবাসার আবার ছড়িয়ে পড়ল তার চোখে মুখে। পুতুল আলতো করে রওশাদের হাতটা সরিয়ে উঠে বসে, বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে যখন বের হলো তখন রওশাদ উঠে বসেছে সেই মাত্র। রওশাদ পুতুলকে দেখেই গুড মর্নিং উইশ করে। গুড মর্নিং পুতুল পড়ি। রওশাদ বিছানায় হেলান দিয়ে বসেই পুতুলের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকায়। পুতুল লাজুক হেসে বলল, গুড মর্নিং। আপনি এখনো বিছানায়? নিচে মনে হয় সবাই উঠে গেছে। আর কথাটা আর শেষ করার আগেই রওশাদ দ্রুত বিছানা থেকে নেমে এলো। তারপর রওশাদ পুতুলকে জড়িয়ে ধরে কপালে একটা গাঢ় চুমু খেলো। পুতুল তো লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। যা পুতুলের লজ্জামাখা মুখ দেখেই রওশাদ মুচকি হাসে। রওশাদ আর পুতুল নিচে ডাইনিং টেবিলে বসেছে। ক্যাসপার, রুহি, ইথেজাল তখন বসে বসে হাসি তামাশা করছিল এতক্ষণ ধরে। আমরিন বেগম এবং মুসলিমা বেগম খাবার পরিবেশন করছেন। রওশাদ পুতুল এসে টেবিলে বসে যায়। হঠাৎ করে খাবার খেতে খেতেই পুতুল অনুভব করে ওর মাথাটা ঘুরছে কেমন করে, পেটের ভেতর কেমন যেন অস্বস্তি লাগছে। পুতুল খাবার টেবিলের উপর ভর দিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। রওশাদ এতক্ষণ পুতুলের দিকেই তাকিয়েছিল। পুতুলকে ওরকম দেখেই বলে উঠল, পুতুল কি হলো? রওশাদ পুতুলের পরিবর্তন লক্ষ্য করে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে উঠল। পুতুল তখন দুর্বল কণ্ঠেই বলে উঠল, কিছু না, আমি ঠিক আছি। কথাটা শেষ করার আগেই পুতুলের চোখ যেন বন্ধ হয়ে যায়। সাথে সাথে পুতুলের হাত থেকে খাবারের প্লেটটা শব্দ করে মেঝেতে পড়ে যায় এবং পুতুল টেবিলের উপর এলিয়ে পড়ে। হাতে হাতে রওশাদ চিন্তিত হয়েই বলে ওঠে, পুতুল। রওশাদ দিশেহারা হয়ে চিৎকার করে ওঠে এবং দ্রুত চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। পুতুলকে ধরে ফেলে। পুরো ডাইনিং টেবিলে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ল। আমরিন বেগম আতঙ্কিত হয়ে হাত থেকে খাবারের পাত্রটা ফেলে দিলেন। মুসলিমা বেগমও ভয়ে হায় হায় আল্লাহ বলে উঠে পড়েন। এদিকে রওশাদ তো আতঙ্কেই পুতুলকে বারবার ডেকে ওঠে, পুতুল, এই পুতুল, ওঠ, চোখ খোল। রওশাদ পুতুলের নিষ্পাপ মুখ দেখে ভয়ে কাঁপতে শুরু করলো। কি হলো ওর? জায়েদ, ক্যাসপার, জলদি ডাক্তারকে ডাক। জায়েদ দ্রুত ফোন হাতে নিল ডাক্তারকে কল দিবে বলে। আরমান সাহেব, যিনি এখন সিঁড়ি দিয়ে নামছিলেন, তিনি এই দৃশ্য দেখে দ্রুত ছুটে এলেন মেয়ের কাছে। চিন্তিত হয়ে বললেন, কি হয়েছে রওশাদ? কি হয়েছে আমার পুতুলের? রওশাদ তখন পুতুলকে কোলে তুলে নিয়েছে। রওশাদের চোখে তখন জল, মুখে চরম উদ্বেগ। বলে উঠল, চাচুকে? জানি না আমি চাচ্ছু। হঠাৎ করেই পুরো বাড়িতে তখন আনন্দের বদলে তীব্র আতঙ্ক নেমে পড়েছে। হঠাৎ পুতুলে জ্ঞান হারানোর কারণ কেউ বুঝে উঠতে পারল না। পুতুল খাবার টেবিলে হঠাৎ অজ্ঞান হয়ে যেতেই রওশাদ আর এক মুহূর্ত দেরি না করেই পুতুলকে কোলে তুলে নিয়ে দ্রুত নিজেদের রুমে নিয়ে যায়। বাড়ির সকলে মিলে ওদের পিছু পিছু যায়। এদিকে আরমান সাহেব তো নিজের মেয়ের এমন অবস্থা দেখে দ্রুত তাদের ফ্যামিলি ডাক্তারকে কল করে আসতে বলেন। রওশাদ পুতুলকে নিজেদের রুমে নিয়ে এসেছে। তারপর বেডের উপর শুইয়ে দিয়ে তার পাশে বসে জ্ঞান ফেরানোর চেষ্টা করে রওশাদ। বলে ওঠে, এই পুতুল পড়ি, চোখ খোল বউ, চোখ খোল। ড্যামেট, তোকে আর কখনোই জ্বালাবো না বউ। বলে রওশাদের চোখগুলো ভিজে ঝাপসা হয়ে আসতে শুরু করে। রওশাদের এমন রূপ দেখে বাড়ির সকলে তো অবাক হয়ে যায়। সকলেই বেশ ভালোভাবেই বুঝতে পারে
রওশাদ পুতুলকে আসলে কতটাই ভালোবাসে। তখন ডক্টর চলে আসে আর পুতুলকে দ্রুত চেক আপ করে। রওশাদ অস্থির হয়ে জিজ্ঞেস করে উঠল ডক্টরকে, পুতুলে কি হয়েছে ডক্টর? এভাবে জ্ঞান হারালো কেন হঠাৎ? ডক্টর তখন মুচকি হেসে উত্তর করেন, চিন্তার কোনো বিষয় নয় বেডা, খুশির খবর আছে। ডক্টরের কথা শুনে রওশাদ খুবই রেগে যায়। রেগে কটমট করে বলে উঠল ডক্টরকে, মাথা ঠিক আছে আপনার আঙ্কেল? আমার বউ একে তো অসুস্থ, আর আপনি বলছেন খুশির খবর? মাই ফুড। সকলে চিন্তিত হলেও আমরিন বেগম ঠিকই বুঝতে পারেন আসলে ব্যাপারটা। তিনি দ্রুত রওশাদের কাছে এসে রওশাদকে শান্ত করে বলে উঠল, আহ রওশাদ থাম, আগে ডক্টরের পুরো কথা তো শোন, তারপর যা বলার পরে বল। এরই মধ্যে পুতুলের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর পুতুল নিজের বিছানায় আবিষ্কার করে এবং চারপাশে সবাইকে দেখে উঠে বসে। রওশাদ তখন পুতুলের হাত ধরে আছে। ডাক্তার তখন মুচকি হেসে একটু ইতস্তত করে রওশাদের দিকে তাকিয়ে বলে উঠল, রওশাদ বেটা, তুমি বাবা হতে চলেছ, পুতুল প্রেগনেন্ট। এদিকে ডাক্তারের কথা শুনে তো যেন সবাইকার মাথায় বাজ পড়ল। রওশাদ তো হতবিহ্বল হয়ে পড়েছে। চারিদিকে স্তব্ধতা। ড্রয়িং রুম। গোটা শেহনাজ পরিবারে তখন থমথমে পরিবেশ বিস্তার করছে। আর ড্রয়িং রুমের সোফার ওপর গম্ভীর মুখে বসে আছেন আকরাম সাহেব এবং আরমান সাহেব। তাদের চেহারার রাগ স্পষ্ট ফুটে উঠেছে। বর্তমানে শুধু তারাই ড্রয়িং রুমে, আর তাদের সামনে অপরাধীর মতো রওশাদই দাঁড়িয়ে আছে। তবে এত কিছুর মাঝে রওশাদের মুখে অনুতাপের কোনো ছাপই নেই, বরং কিছুক্ষণ পর পর রওশাদ খুশিতে হেসে উঠছে। যতই হোক বাবা হতে চলেছে বলে কথা। আর রওশাদকে এরকম নির্লজ্জের মতো হাসতে দেখে ধমকে ওঠেন আকরাম সাহেব। গম্ভীর গলায় বললেন, নালায়েক একটা, এত বড় কাণ্ড ঘটিয়ে হাসছো তুমি? লজ্জা করলো না একবারও? পুতুলের বয়স কত কম, আর এই বয়সে বাচ্চা। বাবার মুখে এরকম কথা শুনে রওশাদ আবারও হেসে ফেলে। তারপর বলল, লজ্জা কেন করবে বাবা? তোমাদের যখন বাবা হতে লজ্জা লাগেনি, তাহলে আমারই বা কেন করবে? রওশাদের এমন কথায় তারা দুজনেই থতমত খেয়ে যায়। আরমান সাহেব তখন বললেন, আচ্ছা মানছি তুমি বাবা হতে চাও, কিন্তু তাই বলে আমার মেয়েটা বড় হওয়া অবধি অপেক্ষা করতে পারলে না তুমি? মাত্র 17তে পড়েছে এবার। রওশাদ তখন তার ছেলে সুরে শ্বশুরমশাই অর্থাৎ চাচাকে বলে উঠল, থামো তো তুমি শ্বশুরমশাই নামক শত্রু চাচা। আমি তোমাদের কত সুন্দর বিনামূল্যে দাদা হওয়ার সুযোগ করে দিয়েছি, তার জন্য আমাকে একথা মাথায় তুলে নাচবে? তা না করে পুলিশের মতো জেরা করছো। তোমাদের মেয়ে যখন সামলাতে পারে জামাইকে, তখন বাচ্চাও সামলাতে পারবে। আর তাছাড়া আমিও তো আছি বাচ্চা সামলানোর জন্য। রওশাদের কথা শুনে আকরাম সাহেব ধমক দিয়ে ওঠেন, বলে ওঠেন, বেয়াদব ছেলে একটা, বাচ্চা সামলানো কি এতটাই সোজা যে বললেই হয়ে গেল? একাই তো করেছো এমন একটা কাণ্ড, তারপরও তোমার মুখে বুলি আসছে কোথা থেকে শুনি? পুতুলের মা হওয়ার বয়স হয়নি এখনো। রওশাদ বলল তখন, পুতুলের না হয়ে মা হওয়ার বয়স হয়নি, তবে আমার তো হয়েছে বাবা হওয়ার বয়স। যান তাড়াতাড়ি দাদা হওয়ার খুশিতে মিষ্টি বিলান। কথাটা বলেই রওশাদ আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত চলে যায় নিজের ঘরে। আর আকরাম সাহেব হতাশায় মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলে ওঠেন, কি অশুভ ছেলে জন্ম দিলাম। কার মতো হয়েছে এই ছেলে তা খোদাই জানে। বউ পাগলাটটা। তখনই আকরাম সাইডে বসে থাকা আরমান সাহেব বলে ওঠেন, আপনার ছেলে তো আপনার মতো হয়েছে ভাইজান। ভাইয়ের কথা শুনে আকরাম সাহেব তখন বলে ওঠেন জোরেই, মানে কি বলতে চাইছিস? দাদার কথা শুনে প্রত্যুত্তর করল না। আরমান সাহেব বলল, না কিছু না, বলেই সেখান থেকে চলে গেল গম্ভীর মুখে। আর এদিকে ভাইয়ের কথা শুনে আকরাম সাহেব কটমট করে তাকিয়ে থাকে। রওশাদ নিচে বসে থাকে। বাবা এবং শ্বশুরমশাইয়ের সাথে কথা সেরে খুশিতে হাসতে হাসতে নিজের ঘরে প্রবেশ করে, কিন্তু ঘরে ঢুকতেই তার হাসি মিলিয়ে যায়। পুতুল বিছানায় এক কোণে গুটিয়ে বসে আছে। পুতুলের চোখে তখন আনন্দের চেয়ে বেশি ভয়ের উদ্বেগ। রওশাদ তা দেখে দ্রুত এগিয়ে যায় পুতুলের পাশে। তারপর বলে ওঠে, কি হয়েছে পুতুল পরি, এত খুশির খবর, আর তুই মুখ গোমড়া করে বসে আছিস কেন? পুতুল তখনও মাথা নিচু করে রইল। রওশাদ তা দেখে আলতো করে পুতুলের চিবুক তুলে ধরল। পুতুল তখন ভীতু স্বরে শুধালো, ওরা সবাই মিলে খুব বকা দিয়েছে আপনাকে, তাই না? রওশাদ হেসে পুতুলে হাত ধরল। হালকা চোখ সরু করে উত্তর দিল, বকা? ধুর, আমি তো তোর জামাই, আর কিছুদিন পর একটা বাচ্চার বাবাও হতে চলেছি। আমাকে বকা দেওয়ার সাহস কারো আছে? তুই একদম চিন্তা করিস না, আমাদের একটা ফুটফুটে প্রিন্সেস আসবে, একটা পরিপূর্ণ সংসার হবে, যেখানে তুই হবি রানী
আমাদের সন্তান হবে প্রিন্সেস আর আমি হব প্রজা। রওশাদের এ কথায় পুতুল থতমত খেয়ে যায়। অবাক হয়ে জিজ্ঞেস করে, প্রজা কেন, রাজা নয় কেন? প্রতি উত্তরে রওশাদ বলে উঠল, কারণ এই রাজ্যের রানী আর প্রিন্সেস সেবা করার জন্য তো একজন বিশ্বস্ত প্রজা দরকার, তাই না? আর সেই দায়িত্বটা আমার। তোর প্রজার হিসাবে দায়িত্বটা সম্পূর্ণ নিজের কাঁধে তুলে নিলাম। তোরা আর আমাদের বাচ্চার সব আবদার পূরণ করাই যে আমার একমাত্র কাজ। পুতুল কথাটা শুনেই খুশি হয়ে মনে মনে একটা দুষ্টু হাসি দিয়ে বলে উঠল, তবে আমার রাজ্যে তো একজন রাজাও দরকার, তাই না? ঠিক আছে, আপনি যখন রাজা হবেন না, তখন আমি অন্য কাউকে না হয় আমার রাজা বানাবো। পুতুলের মুখে এমন কথা শুনে রওশাদের চোখের হাসি মুহূর্তের মধ্যেই মিশিয়ে গেল। চোখে তখন তীব্র অধিকার বোধ আর চাপার ক্রোধের আগুন। রওশাদ কোনো কথা না বাড়িয়েই পুতুলকে শক্ত করে নিজের বুকে টেনে নিল। পুতুলের মাথা তখন রওশাদের কাঁধের নিচে, আর রওশাদ নিজের বাহুতে পুতুলকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। রওশাদ রাগে কটমট করে বলে উঠল পুতুলের কানের কাছে এসে চাপা আর শীতল স্বরে, এই রাজ্যের রাজা আমি, প্রজাও আমি, আর কেউ নয়। এর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢোকার চেষ্টা করলে তাকে জানে মেরে দেব। মনে থাকে যেন কথাটা। তোর জীবনে, তোর মনে আর তোর রাজ্যে আমি এই রওশাদ ব্যতীত আর কেউ আসতে পারবে না। সব কিছুই আমার। হঠাৎ রওশাদে এই উগ্র রূপ দেখে পুতুল অবাক হওয়ার সাথে সাথে কিছুটা ভয়ও পেল। পুতুলের মুখের হাসিটা সম্পূর্ণরূপে মুছে গিয়ে এক বিষণ্ণ ভয় হৃদয় এবার আবির্ভাব হলো। পুতুল নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, আপনি এমন কেন করছেন? আমি তো মজা করেছি। রওশাদ আরো শক্ত করে পুতুলকে চেপে ধরে নিজের সাথে। তারপর শক্ত আর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মজা? এই বিষয়ে কোনো মজা নেই। পুতুল পড়ি, আমি তোকে নিয়ে আর আমাদের সন্তানকে নিয়ে কতটা সিরিয়াস তুই কি বুঝতে পারছিস না? আর তুই কি না আমাদের ছেড়ে অন্য কারো কথা বলছিস? পরক্ষণেই রওশাদ নিজেকে সামলেই পুতুলকে নিজের সামনে আনে। রওশাদ তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে পুতুলের মাথায় চুমু খায়, বলে ওঠে শান্তভাবেই, আমি জানি তুই মজা করছিস, কিন্তু আমি এটা সহ্য করতে পারি না। তুই শুধু আমার, চিরকালের জন্য আমার। পুতুল তখন চোখ তুলে তাকালো, আমতা আমতা করে বলল, কিন্তু কিন্তু আমি তো পারবো না। রওশাদ অবাক হয়ে বলল, কি পারবি না? তুই পারবি না মানে? পুতুল সাথে সাথে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমি বাচ্চা সামলাতে পারবো না। আমি তো নিজেই এখনো ছোট, আমার মাত্র 17 বছর বয়স। আমি কিভাবে একটা বাচ্চা যত্নে নেব? আমি তো কিছুই জানি না। পুতুলের ভয়টা বুঝতে পারে রওশাদ। রওশাদ তখন নরম স্বরে পুতুলকে নিজের বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলে উঠল, আহ, আমার পাগলি বউ, কে বলল তুই পারবি না? তুই আমার পুতুল পরি, আমার রানী। আসুন, বাচ্চা সামলানোর জন্য তুই একা নস, আমি আছি তো। পুতুল তখন মাথা তুলল রওশাদের কথা শুনে। অবাক হয়ে পুতুল বলে উঠল, আপনি? রওশাদ তখন আত্মবিশ্বাসের সাথে হেসে বলে উঠল, হ্যাঁ আমি। তুই শুধু ওকে 10 মাস পেটে রাখবি, বাকি সব দায়িত্ব আমার। ডাইপার চেঞ্জ করা, রাতে উঠে দুধ বানানো, সব আমি করব। আমি তোকে কথা দিচ্ছি। পুতুল তখন অবাক হয়ে বলল, আপনি সত্যিই পারবেন তো? এতক্ষণ রওশাদ আবেগের বশেই কথাগুলো বলছিল। পুতুলের এমন কথা শুনে রওশাদ বুক কুঁচকে কিছুক্ষণ ভাবে, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, কে বলেছে পারবো না? দরকার হয় ইউটিউব দেখে শিখে নেব। পুতুল তখন বলল অবাক হয়ে, ইউটিউব? ইউটিউব আবার আপনাকে এত কিছু শেখাবে কি করে? পরপর পুতুলে এমন প্রশ্নে রওশাদ থতমত খেয়ে যায়। পরক্ষণেই বলে, তোকে এসব কে ভাবতে বলেছে? তুই চুপচাপ শুয়ে থাক, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, তুই রেস্ট কর। বলেই রওশাদ সেখান থেকে চলে যায়। আর পুতুল সেদিকে তাকিয়ে মুচকি এসে ভাবে, যতই হোক একটা মনের মতো স্বামী পেয়েছি, আমার কত খেয়াল রাখে। এদিকে ক্যাসপার এখন রুশির আশেপাশে ঘোরাঘুরি করছে। রুশি তখন হাতে একটা বাংলা গল্পের বই নিয়ে লাইব্রেরি রুমে বসে আছে। ক্যাসপার একটা লম্বা চওড়া ইংরেজি কবিতা ব্রেন খাটিয়ে তৈরি করেছে রুশিকে ইমপ্রেস করতে। রুশি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ হলিউড হিরো স্টাইলে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ক্যাসপার আবৃত্তি শুরু করলো। কবিতাটি ক্যাসপার শেষ করতেই রুশি ক্যাসপারের দিকে একবার তাকিয়েই বইয়ে আবার চোখ ফেরালো। বিরক্তি নিয়ে আওড়ালো, বইরা ধলা কদু একটা। ক্যাসপার এবার বেশ অপমানিত হলো রুশির কথা শুনে। একটু রেগে মেগে বলল, বইরা? আমি তো মাত্র 31 বছরের ইয়ং বয়। রুশি তখন হাসতে হাসতে চেয়ার থেকে উঠে পড়ল, বলে উঠল, আরে ধুর বদনা বেটা একটা, কবিতা টবিতা দিয়ে ইমপ্রেস করার দিন শেষ।
আমার হিরো যে হবে জাংকুংয়ের মতো, যে নাচতে জানে, সাথে আর কোরিয়ান ভাষাও বলতে পারে। ক্যাসপার তখন অবাক হয়ে বলল, তাতে কি হয়েছে? আমি কি জাংকুংয়ের থেকে কম হ্যান্ডসাম নাকি? এদিকে রুশি ক্যাসপারের চারিদিকে ঘুরে বাঁকা চোখে একবার পর্যবেক্ষণ করে। ক্যাসপার তা দেখে অবাক হয়ে যায়। এদিকে রুশি একটু নাক কুঁচকে বলে ওঠে, না, এমনিতেও তো ঠিক আছেন আপনি। রুশির কথা শুনে তো ক্যাসপার একটু ভাব নিতেই শুরু করে। তা দেখে রুশি বলে, তবে কি বলুন তো, জাংকুং যে ব্রাশ দিয়ে বাথরুম পরিষ্কার করে সেই ব্রাশের যোগ্যও না আপনি। কথাটা বলেই রুশি মুখ টিপে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। ক্যাসপার প্রথমে রুশির কথা বুঝে উঠতে না পারলেও এক এক করে মিলিয়ে ক্যাসপার সব বুঝে ফেলে। রুশি যে ক্যাসপারকে এত বড় অপমান করলো ভেবেই ক্যাসপার রেগে মুখ কাচুমাচু করে ঢ্যাং ঢ্যাং করতে করতে জায়দের ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা চালায়। দিকে রুশি তখন হাতে মোবাইল নিয়ে নিজের বারান্দায় হাঁটছে। রুশি এখন মোবাইল নিয়ে খুবই ব্যস্ত। কোরিয়ান ছেলেদের খালি গায়ে হরর রিলস দেখতে দেখতে একাই হাসছে মিটিমিটি করে। সেই অবস্থায় রুশি কথা বলার জন্য পুতুলের রুমের দিকেই আসছিল।